তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনেছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেননি। সুতরাং তার দ্বিতীয় গল্প যে বিশ্বাস করবেন এমনটা আশা করতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি শোনাবার লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। তবে যিনি এই স্থূল জগতের বাইরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূতপ্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব এবং অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নন, তিনি এ গল্প নাই বা শুনলেন। ভূমিকা রেখে এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে, নাম্বারটা যদিও মনে নেই, তারানাথ জ্যোতিষের বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো এসো হে, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পর উঠতে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এ অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনের ভাব এরূপ হতে থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেউ আসবে না, সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথেরও সেদিন মনে হলো আমরা দুজনে ছাড়া সারা কলকাতা শহরে যেন আর কোথাও কোনো লোক নেই। দিকে সন্ধ্যাও নামলো। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার এবং শুনবার প্রবৃত্তি উভয়ের জাগল। ঘোর বৃষ্টিমুখর সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওবেলার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না সে কথা পূর্বের গল্পে বলেছি। আশা করি তা আপনাদের মনে আছে। নারীর সঙ্গে সে বহু মেলামেশা করেছে, এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ হতে এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিছুক্ষণ গল্প গুজবের পর উঠে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এ অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনের ভাব এরূপ থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেউই আসবে না, সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথেরও সেদিন মনে হলো আমরা দুজনে ছাড়া সারা কলকাতা শহরে যেন কেউ কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামলো। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার ও শুনবার প্রবৃত্তি উভয়েরই জাগল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওবেলার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না এ কথা পূর্বের গল্পটিতে বলেছি। আশা করি তা আপনারা ভোলেননি।
নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকে এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, এরূপ আশা করা আমার পক্ষে স্বাভাবিকই ছিল। কিন্তু তার পরিবর্তে সে সম্বন্ধে যে অসাধারণ অভিজ্ঞতার কথা বর্ণনা করল, তার জন্য সত্যই বলছি আদৌ প্রস্তুত ছিলাম না। বা তার মুখে অনেক কথা শুনে আমার মনে হয়েছিল কি একটা ঘোর দুঃখ সে মনে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথা বলতে গিয়ে যেন কি একটা বলি বলি করেও বলেনি। আজ বুঝলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কারো কাছে বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে কষ্টকর। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব কথা বিশ্বাস করানো মুশকিল। বললাম, জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, কিন্তু সেটা এখন স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, আর সে মেয়েটি মারা গেল, এই তো? ও ঢের শুনেছি। তারানাথ হেসে বলল, ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এই কথা কারো কাছে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের মেয়ে চারু ওরফে চারি দুপেলা গরম চা ও দুখানি করে পরোটা ও আলু ভাজা এনে দিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং, বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকা বাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব ঠিক। চারি দাঁড়িয়ে ছিল। তারানাথ বলল, যা, তুই চলে যা, দুটো পান দিয়ে আয়। মেয়ে চলে গেলে আমার দিকে চেয়ে বলল, ছেলে পিলের সামনে সেসব গল্প, চাটা খেয়ে নাও। পরোটাখানা না না, ফেলতে পারবে না, ইয়াং ম্যান তোমরা এখন, খাওয়ার বেলা অমন, ওই বৃষ্টির জলে হাত ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলতে শুরু করলো, বীরভূমের শ্মশানের সে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার তোমায় গল্প করেছিলাম। তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে, কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না, কিন্তু পাগলির কথা থেকে বুঝেছিলুম পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে। কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম, দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে, ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটো মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% ব্যবসাদার,
ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচাকেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার, সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম, সত্যিকার সাধু একটাও দেখলুম না। এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন জ্বালাবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় শ্যামবর্ণ, ঋজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখি একটা পুটলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে বড় ভক্ত দেখছি, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাগলিও বলেছিল, ওহে ছোকরা, সাধু হব বললেই কি হওয়া যায়? তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমন্দির আসন, 5টি নরমুণ্ডু পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরে কুসুম্বনী বলে গ্রাম থেকে তার জন্য চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের কাছে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালে। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদীর তীরে, জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে চললুম। অল্প দূরে গিয়েই যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট ভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কেমন করে একা একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে গেলুম। তার পরদিন রাত্রে আমি ঘুমলুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতে সে মানুষটি আজও এসেছে।
ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড়ই অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে, সেটা শাড়ি না ঘাগড়া না জাপানি কিমানো না মেয়েদের গাউন, অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরো একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো আমি বলতে পারবো না, কিন্তু ওই কথা আবঝাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময়ে আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলুম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এ গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোদারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে ভাবলুম এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও কোনো বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি মেয়েটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী, তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি, দেখাই যাক না আজ রাত্রে সে আসে কিনা। তখন বয়স ছিল অল্প, তোমরা যাকে বলো রোমান্স, তার তখন আমার মধ্যে যথেষ্টই ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো। এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন খুনাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তার নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যাক, ও কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে শুরু করলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পারেই শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন।
আমি যেখানে বসে আছি, আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলুম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিত ভাবে যে আমি একেবারেই কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারোর আসা সম্ভব নয়, মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যখন দাঁড়িয়ে, সেখানে 8 সেকেন্ড আগেও কেউ ছিল না আমি জানি। 8 সেকেন্ড পরেই সেখানে জলজ্জান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকল বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল না। তারপর আরো 1 সেকেন্ড। তারপরে কি ঘটল আমি আর কিছুই জানি না। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকা দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই কাল রাত্রের কথাটা ভাবি। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার মুহূর্তে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আমি দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্যে লাড্ডু, কচৌরি এবং একটা মোটা ধুতি চাদর এনেছেন। তার নিজের জন্যে জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠ, জিনিসগুলো দেখে নে। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? আমি জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কি রকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মনমরা ভাব কেন? বাড়ির জন্যে মন কেমন করছে বুঝে? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা এ পথে কি নামলেই নামা যায় রে বাপু, বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিওরে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক। কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো, সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে।
সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো, আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের মধ্যে বলেছিলে ওই সব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছ, এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘোরে ওই সব কথা ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হলেই চলে যাব। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি, দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে বসে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না। নিচে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, 2টি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন আর কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় তিনি নিজের কাছে ডেকে বসালেন। বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস আছে তো? বললুম, আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে, সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানক ভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল, কুকুর কি গোখ্র সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? আগে প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে
সেই অপরিচিতা নিশাবিহারিণী রূপসীর টানে যে এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন রাত্রে সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন রাত্রে যাকে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব আর মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমারই মতন বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তবে আর কে বলেছে? এই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামরতন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনো ভাবে সাধনা করা যায় এবং যে কোনো ভাবে পেতে পারা যায়। সেই সব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। তুমি সেদিন যাকে দেখেছিলে, তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে তিনি আমায় কি আর সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যা ভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলুম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র নাও। আহ, কি বিপদেই যে পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমায় মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্যা ভাবে পেতে পারো। তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যা ভাবে পেতে চেয়েও না। এর বিপদের দিক বলি। ভার্যা ভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন,
কিন্তু এরা মহা শক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারিনি। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাইনি। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। টাইফয়েডে জ্বর হলো বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা। জ্বর সেরে ওঠে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল, শুধু কিছু দূরে। থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনি। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম, 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি, তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আঙ্কট কলার পাতার ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমিধ দিয়ে বালির ওপরে হোম করে ওং টং ঠং ঝং হিং ক্রিং মধুসৌন্দর্যায় নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় বেঁধে রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতকগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল মিলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনি এ সাধু। তন্ত্র মন্ত্র সব বাজে। এসব ভাবি বটে, জপটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়েছিল। এভাবে আরো 4-5 মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরই, রাত তখন হয়েছে সবে, 1/2 ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ,
পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি আছে। তারপরেই আমার মনে হলো আমার পেছনে হঠাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও বোঝা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলুম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে আছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনি এক মূর্তি দেখ? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো আর নাই করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি, কিছুই বলা হলো না। তখন বুঝলাম দেব দেবীর ধ্যান মন গড়া কথা নয়। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাবার মতো হয়েছে। কথা বলছি। পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতন তার কোনো জায়গাই নয়। ওই যে বলেছে মদবিহ্বল লোচনা। ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আমি অধীর হয়ে বললাম, বর্ণনা রাখুন, কি কথা হলো সেটা বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলুদ হয়ে এসছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপরে অভ্রকণা জ্যোৎস্না রাত্রে চকচক করে। বরাকর নদীর দুপারের শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলুম ওই 3 মাসে। দেবী বটে। মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণ, তুমি কেন আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না? আমার তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল বলে গুণজ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতস্থ করে দিতে লাগলো। কিছু ভালো লাগে না। কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো।
নেশার ঘোরের মতো। ঘোরের জন্যে সব স্থির হয়ে, নিশ্চুপ হয়ে, স্থাণুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বনপ্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতে তার বাড়ি। অনেকদিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিতে গিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হতে গিয়ে মরে যায়, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এমন ভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব! সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোল জিহ্বা করালিনী প্রচণ্ড কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিচাসী হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় যেন গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায়, বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে পারে এরা। আমার ভীষণ ভয় হলো। পিশাচী মধুসুন্দরী তা বুঝে ফেললে। বললে, ভয় কিসের? বললুম, ভয় কই, তুমি রাগ করছো কেন? খলখল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচী বলল, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকলেই চিনবে। আমি হাত জোর করে বললুম, দেবী তোমায় ভালোবাসি, ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারও ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলুম। তখন সে আবার যে দেবী সে দেবী। বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে আমাকে দেখতে চাও? সেই মূর্তিতে এক্ষুনি দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গড়ন শরীরের, মুখের ভাব আরো কমনীয়। বললুম, ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যেই। হয়তো একদিন মরব এর হাতেই। সাপুরে সাপ খেলা দেখায়, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচী মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন,
মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় নিয়ে বহু দূরে চলে যাব। কোথায় সে বলবো না তখন। কত দূরে, কোন দিকে, কত দূরে কোন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথার ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসে? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির, খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ির থেকে লোকজন সন্ধানে শ্মশানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে, কে একজন পাগল, বোধহয় বাঙালিই হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। এ অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমাকে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠছে। এ অবস্থায় আমায় ধরে, বাড়ি ধরে আনবার জন্যে টানাটানি। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারত না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে আমাকে হবেই, এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অতি বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যে। দেবী ত্রিকালজ্ঞা, তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি এ কথা জানলেন। হলেও তাই। বাড়ি আসার পরে সবাই বললে, কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমায় বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন? সে চেষ্টাও করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে করে না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হয়ে বসল। ইচ্ছে হয় না কে বলেছে?
বললুম তো, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষী হয়ে। এদিকে শক্তিরূপিণী যোগিনী তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতে নামায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাবার সেই রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গী হারা বন্ধু হারা জীব কোথায় আছে? প্রেমের কাঙ্গাল আমরাও। কতদিন পরে একজন মানুষে আমাদের সত্যিকারের চাওয়া চায়, তার জন্যে আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনে। আগ্রহ করে যে না চায় তার কাছে যাইনে। সে আমার প্রেমের মূল্য দেবে না, আমিও নিজে আনন্দ পাব না, যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্টলিপি কোথাও চিরদিন থাকতে পারিনে। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকে। বললাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারিনে। মধ্যে তো দিন কতক উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরে। সেরে সামলে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় এরকম সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন, জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। কখনো পড়তেও হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভেতরে যাবার জন্য উঠল। আমিও বের হয়ে ধর্মতলার মোড়ে আসলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলেছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তা আর নাই বা বললাম।